আমাদের গ্রামের স্কুলের মাস্টারের মেয়ে। জীবনে একবার ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সেটা বাবা দেখে ফেলে, আর সেদিন বলেছিল আমাদের গ্রামের মেয়েদের দিকে যেন কখনো চোখ তুলে না দেখে। ভারী সুন্দরী, নাচনে আলী। যাই হোক, এখন চলো। মীর এবং রাফিদ পেছনে ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পড়ে, তিনজন মধ্যবয়স্ক লোক। তখন তাদের মাঝে উপস্থিত হয় আব্দুল মোতালেব হোসেন। তিনি রাফিদ এবং মীরকে দেখে কিছুটা আকস্মিক হকচকিয়ে গেল। তারা নিজেদের মধ্যে চাওয়াচাই করল, মীর এবং রাফিদও। এরপর আব্দুল মোতালেব মীর এবং রাফিদের উদ্দেশ্যে বলল, ও আচ্ছা, তোমরা তো জমিদার বাড়ির ছেলে। তা এত রাতে এখানে কি ব্যাপার, কিছু হয়েছে? রাফিদ তখন মীরকে ফিসফিস করে বলল। নাচনে আলীর বাবা। মীর তখন বলল, আসলে মীর আসলে বলতেই রাফিদ তার কথার মাঝপথে থামিয়ে নিজে বলল, আসলে চাচা, ও হচ্ছে মীর। থাইল্যান্ড থাকে, গ্রামে নতুন। আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর হঠাৎ তখন আপনাদের কুঠুরি থেকে ঘুঙুর এর শব্দ শুনতে পাই। তখন ও জিজ্ঞেস করলো এটা কোথায় থেকে আসছে। আমি ওকে মুখে জবাব দেওয়ার পরেও ও চোখে দেখতে আসলো। আচ্ছা চাচা, আসি। বলেই মীর ও রাফিদ চলে যায়। সেই বিকেল থেকে শালুক এবং জয়ন্তন সহ বাড়ির সকলে অপেক্ষা করছে রাফিদ এবং মীরের জন্য। তখন শালুক অনেকবার বারণ করেছে, আলিমনগরের উত্তরে যাস না, দিনকাল ভালো নয়, কখন কি হয়ে যায় বলা যায় না। কিন্তু তারা দুজন যেন বরাবরই অবাধ্য ছেলে, কখনো নিজেদের শখের বিরুদ্ধে যায়নি। শালুক বারবার ঘড়ির দিকে দেখছে, সময় বাড়ছে, কিন্তু তাদের যেন আসার নামগন্ধ নেই। ঠিক তখনই অশ্বের রেশাধ্বনি ভেসে আসে ঘরের বাইরে থেকে। জয়ন্তন বলল, ওরা হয়তো চলে আসে। এরপর রাফিদ ও মীর ঘরের ভেতর উপস্থিত হয়। দেখলো সবাই যেন তাদের অপেক্ষায় বসে আছে। রাফিদ তখন আগ বাড়িয়ে শালুকের সম্মুখে গিয়ে বলল, যা বকার ওকে বকো, আমার কোনো দোষ নেই। বলেই উপরে চলে যায়। শালুক মীরকে লক্ষ্য করে বলল, সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তোদের আসার সময় হলো এখন? কতটা চিন্তা হচ্ছিল আমার। ছোট মা, এখন আর আমরা ছোট্ট নই, এত চিন্তা করো না। তুমি তুমি আমাদের খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। বলে হাস্যোজ্জ্বল মুখে উপরে নিজের ঘরে চলে যায়। আজকের রাতটা অপূর্ব সুন্দর। আকাশজোড়া নীলের উপর ছড়িয়ে আছে হাজারো তারার নরম ঝিলিক। চাঁদটা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক, দূর থেকে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। তার আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতার, নিস্তব্ধ পথের ধুলো। দূরে বাঁশঝাড়ে হালকা বাতাসে শো শো শব্দ, কখনো ঝিঝি পোকার টানা ডাক। চারিপাশে এমন এক নীরবতা, যেন সময়ও থেমে গেছে এই মুহূর্তে। ফুলের ঘ্রাণ মিশে আছে বাতাসে, নিশি জুই রাতরানীর মিষ্টি সুবাসে মন ভরে যায়। এমন একটা রাত এক একজন এক একভাবে উপভোগ করছে। কেউ এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে, নদীর স্রোতে যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে। আবার কোথাও কোনো এক জানালার এক টুকরো আলো ঝলমল উপভোগ করছে কেউ। কে জানে, হয়তো কারো চোখে ঘুম আসেনি এত রাতেও। রাতটা শুধু সুন্দর নয়, রহস্যময়, যেন তার নীরবতার ভেতরে লুকিয়ে আছে কোনো গল্প, কোনো অজানা প্রতীক্ষা। রাত্রি একান্তই উপভোগ করছে মীর। ছাদের এক কোণে বসে সে। রাফিদ এতক্ষণ এখানেই ছিল। এরপর কজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ দরকার বলে। মীরের পরনে সাদা রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা, তার উপর শীত ঠেকাতে কালো রঙের শাল জড়ানো, ডান হাতে সিগারেট। মীর উপলব্ধি করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মীর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, পেছনে কেন দাঁড়িয়ে, সামনে এসো। মায়া বেশ উসখুস করে মীরের সামনে এলো। এরপর বেতের চেয়ারের উপর বসে পড়ল। আপনি আমার দিকে না দেখেই কিভাবে বুঝলেন আমি আপনার পেছনে দাঁড়িয়েছিলাম? মীর অ্যাস্ট্রেতে সিগারেট নিভিয়ে বলল, তোমার উপস্থিতি তো খুব ছোট্টবেলা থেকেই টের পেয়ে আসছে, আর এখন পাবো না? মায়া মৃদু হেসে বলল, আজ কোথায় গিয়েছিলেন? আলিমনগর গ্রামটি শেষবারের মতো ঘুরে দেখছিলাম। শেষবারের মতো মানে? মায়ের কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হলো। মানে হলো কিছুদিন পর তো চলেই যাব, তারপর কবে না কবে আসা হবে ঠিক নেই। এখানে থেকে গেলেই তো পারেন, মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি চলে গেলে সে কষ্ট পাবে। আর তুমি? মীর চোখ টান করে প্রশ্ন করলো মায়াকে। মায়া ভ্রু কুঞ্চিত করল। আমি মানে? আমি বললেই কি আপনি এখানে থেকে যাবেন কি আজীব? একবার বলেই দেখো, থেকে যেতেই পারি। মায়া জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। মীর মজা করছে না, সত্যি বলছে, সে বুঝতে পারছে না। তখন তৃষ্ণার বলা একটা কথা তার কানের কাছে ভেসে ওঠে। বিদেশি ছেলে, সে দেশে না জানি কত প্রেমিক আছে তার, তার আবার প্রেমে পড়িস না। মীর মায়ার ভাবনা ভাঙিয়ে দেয়, বলল, এই রূপসী, কি ভাবছো? মায়া তখন হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায়, বলল, আমি ঘরে যাই, অনেক রাত হয়েছে। জবাবটা তো দিয়ে যাও। মায়া এবার কিছুটা উচ্চস্বরে বলল, আপনি থেকে গেলেও বা কি,
না থাকলেও বা কি, আমার এতে কিছু যায় আসে না। বলেই মীরের সামনে থেকে যেতে রাফিদ হাজির হয়। রাফিদ মায়াকে দেখে বলল, তুই এত রাতে এখানে কি করছিস? মাঝরাতে মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ, ভুলে গেছিস? মায়া থতমত খেয়ে বলল। ভাই তোকেই খুঁজতে আসছিলাম। কিসের জন্য? রাফিদের যেন টানটান উত্তেজনা। মায়া রাফিদের অভিব্যক্তি দেখে ভয় পেল। মায়া নিরুত্তর। রাফিদ পুনরায় বলল, কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? মায়া কিছু না বলে ছাদ থেকে চলে যায়। রাফিদ বিড়বিড় করে বলল। অদ্ভুত। রাফিদ বসে পড়ে মীরের সামনে একটা সিগারেট হাতে নেয়, সিগারেট ধরিয়ে বলল। মায়া হঠাৎ কেমন আচরণ করলো? মীর হেসে বলল, ও কিছু নয়, আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করছিলাম। রাফিদও ঠাট্টার ছলে বলল। শালা তোর স্বভাব গেল না। মীর রাফিদের রেস্ট টেনে বলল। শালা বুঝে শুনে বলছিস তো? এ আমার বোনের দিকে নজর দিস না। তুই শালা রেখে ফেলেছিস রাফিদ, কথায় এড়ালে চলবে না। বলে দুইজনে হাসিতে তলিয়ে যায়। তাদের এমন দৃশ্যটি ছাদের ছোট্ট গাছের আড়াল থেকে দেখছে বাড়ির নতুন কাজের লোক বুলবুল। ও বেশ কিছুক্ষণ ধরে ছাদে উপস্থিত। বুলবুলের বয়স আনুমানিক ৩৫, উচ্চতা ৫ ফিটের মতো, শ্যামবর্ণের শরীর, মাথায় একটা শীতের টুপি, গায়ে মোটা সোয়েটার। কান পেতে মীর এবং মায়ের কথোপকথন এতক্ষণ শুনছিল। এখন রাফিদ এবং মীরের হাসি যেন ওর সহ্য হচ্ছে না। মীর এবং রাফিদ হাসি থামিয়ে দিল। মীর ছাদের রেলিং ধরে রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো। মাস্টারের মেয়ের নামটা কি? তুই জেনে কি করবি? কি করব বুঝতে পারছিস না? হেয়ালি না করে বল। রাফিদ মলিন কণ্ঠে বলল। মোহনী। মীর বলল। অসম্ভব সুন্দর নাম, ঠিক ওর মতোই নামটি সুন্দর। রাফিদ তখন বলল। তুই আসলে একটা নষ্ট শালা। বুলবুল সব কথা শুনে ফেলে তাদের। এরপর মনে মনে বলল। তখন মায়া আপামনির সাথে প্রেমালাপ করছিল, আর এখন আবার আরেক মোহিনী। তুই বড় চালাক মীর। তুই গাছেরও খাবি, তলারও কুড়াবি। না, এটা তো হতে দেওয়া যাবে না। আমাকে এর পদক্ষেপ নিতেই হবে। রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম নেই মায়ার। মায়া ও তৃষ্ণার ঘরে একটা দোলনা আছে। দোলনাতে মায়া বসে ধীর স্থিরভাবে দোল খাচ্ছে। দুই পা উঠিয়ে বসা দোলনায়। দোলনা চলার শব্দ পেলে তৃষ্ণা জেগে ওঠে ঘুম থেকে। ঘরের আলো নেভানো, জানালা থেকে চাঁদের আলো এসে ঘরটি আলোকিত করেছে। তৃষ্ণা চোখ কচলে তাকালো পাশে মায়া নেই। এরপর শোয়া থেকে উঠে বসে দেখে মায়া না ঘুমিয়ে দোলনায় চেপে বসে আছে। খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে। তৃষ্ণা শান্তভাবে মায়াকে জিজ্ঞাসা করলো। তুই এখনো ঘুমোসনি কেন? রাত অনেক হলো। মায়া দোল খাচ্ছে, তার চোখও পলকহীন। তৃষ্ণা বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল। কি হয়েছে তোর? মায়া তখন তৃষ্ণার কথা যেন শুনতে পেল। কিছু নয়, ঘুম আসছে না, তুই যা ঘুমা, আমায় বিরক্ত করিস না। তৃষ্ণা বলল। কি ভাবছিস? আমায় বল, ভালো লাগবে। মায়া জবাব দিল না। দোলনা থেকে উঠে জানালার পাশে দাঁড়ায়। তৃষ্ণা তার পেছনে পেছনে গেল। আবার প্রশ্ন করলো। মীরের কথা ভাবছিস? মায়া ঘুরে তাকালো তৃষ্ণার দিকে। এরপর দৃষ্টি সরিয়ে বাইরে নেয়। খোলা প্রকৃতির দিকে তাকিয়ে বলল। একটু আধটু ভাবছি, কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাঁশির সুর। সেদিন কে বাঁশি বাজাচ্ছিল? তৃষ্ণা হাঁফ ছেড়ে বলল। মীরের ভাবাটা বোকামি, আর ওই অদৃশ্য বাঁশিওয়ালার কথাটা ভাবা আরো বড় বোকামি। তুই আজকের পর থেকে আর কখনো ভৌতিক গল্প বা উপন্যাস কিছুই পড়বি না। এগুলো পড়েই তোর মাথাটা খারাপ হয়ে গেছে। বলা শেষে তৃষ্ণা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মায়ের ভালো লাগছে না কিছু। বাড়িটা আজকে খুব নিস্তব্ধ এবং শুনশান মনে হচ্ছে। তার মনে হচ্ছে অচেনা কেউ বাড়িতে উপস্থিত। সে এও জানে আদৌ তার ভাবনা সঠিক কিনা এর প্রমাণ নেই, কিন্তু তার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয় তো। মায়া জল খাওয়ার জন্য বিছানার পাশে রাখা জগের দিকে গেল, কিন্তু জগ খালি। খুব জল তেষ্টাও পেয়েছে। কি করবে ভেবে তৃষ্ণাকে একবার ডাকলো। তৃষা, জগে জল নেই, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার সাথে চল রান্নাঘর থেকে নিয়ে আসি। তৃষ্ণা কম্বল আষ্টে পিষ্টে জড়িয়ে বলল। তুই যা, আমি পারবো না। বাচ্চামি করিস না। মায়া বাধ্য হয়ে ঘরের বাহির হয়। এরপর একবার চারিদিকে দেখলো। চারিদিকে খণ্ডিত আলো। এত রাতে কেউ জেগে নেই। মায়া ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো। সেই মুহূর্তে মায়ের কানে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল। মায়া ক্ষুদ্র জানালা থেকে সুর যেদিক থেকে আসছে সেদিকে তাকালো। ঠিক কিছুটা দূরের থেকে সুরটি ভেসে আসছে, সেই অচেনা সুরটি। কিন্তু এত রাতে কে বাজাচ্ছে বাঁশি? নাকি এবারও ভুল শুনছে মায়া? এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল মায়া। নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত হেঁটে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘর থেকে জগে জল ভরল। তার চোখ পড়ে বৈঠকখানার দিকে। মীর কোথাও যাচ্ছে। মায়ার সন্দেহ হলো। সে দ্রুত মীরের পেছনে হাজির হয়। মীর সদর দরজা খুলতেই মায়ার উৎকণ্ঠা ভেসে আসে পেছন থেকে। সে ঘুরে দেখলো মায়া। মায়া মীরের মুখোমুখি হয়ে সন্দেহজনক প্রশ্ন করল।
আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? মীর কিছুটা বিব্রত বোধ করলো, মাথা চুলকায়। মায়া মীরকে নিশ্চুপ দেখে বলল, কি হলো, চুপ করে আছেন যে? কোথায় যাচ্ছেন? কারোর সাথে দেখা করতে নিশ্চয়ই। মীর বলল, আসলে একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর মাঝপথে এসে তুমি বাধা দিচ্ছ। কার সাথে দেখা করবেন, আর এত রাতেই বা কেন? ছোট্ট মায়ের জন্য সময় মতো দেখা করতে পারিনি। কার সাথে দেখা করবেন? মীর একটু রসিকতা করে বলল, ভালোবাসি একজনকে আমি খুব, প্রথম দেখাতেই প্রেমে পড়েছি যার। কে সে? মায়ার কথা আটকে গেল। মীর বলল, জগটা রাখো, এসো আমার সাথে। মায়া কিছুটা ভয়ের স্বরে বলল, রাফিদ দাদা দেখলে আমাকে মেরে ফেলবে। এখানকার সংস্কার মেয়েরা রাতে বাইরে বের হতে পারবে না। মীর বলল, সংসারে নিকুচি করেছি, চলো। বলেই জগটা মায়ের থেকে নিয়ে পাশের সোফায় রেখে তার হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায়। মায়া এই প্রথমবার মাঝরাতে পরপুরুষের সাথে চৌকাট পেরিয়েছে বাড়ি। সে জানে এমনটা কারো কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে, কিন্তু তারপরেও সে ভয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বের হয়। মীর মায়াকে নিয়ে তার অশ্বের নিকট যায়। মায়ার হাত ছেড়ে দেয়, অশ্বকে আদর করতে শুরু করে। মীর বলল, আমি অগ্লিনকে খুব পছন্দ করি এবং ভালোবাসি। অগ্লিনকে? দেখতে পাচ্ছ না, ওর নাম দিয়েছি আমি অগ্লিন। তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন? হ্যাঁ, তখন ছাদ থেকে ওর রেশাধ্বনি পাই, ভাবলাম ওকে দেখে যাই। মায়া তখন হেসে উঠল। হাসতে হাসতে মায়ের চোখ পড়ে দোতলার বারান্দায়। মায়ের হাসি থেমে যায়। সেখানে দাঁড়িয়ে আছে জয়ন্তন বেগম। কণ্ঠ শুকিয়ে গেল। মায়ের বুকের ভেতর নাড়া দিয়ে উঠে। সে আর রেহাই পাবে না নিশ্চিত। সে মাঝরাতে ঘরের বাইরে বের হয়েছে, সেটাও একজন পুরুষের সাথে, যে কিনা খালাতো ভাই। সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাবা, ভাই এবং রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারবে না। মায়া নিশ্চিত এর জন্য তাকে শাস্তি পেতে হবে, কিন্তু মীর, সে তো নির্দোষ। মায়ার জন্য মীর শাস্তি পাবে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মীর দেখলো মায়া চুপচাপ। কিছু হয়েছে তোমার? না, চলুন ঘরে যাই, কেউ দেখলে সমস্যা হবে। কারা দেখবে? অনুসারীরা তো দেখছেই, তাদের দেখায় কিছু যায় আসে না। মায়া মীরের সাথে কথা না বাড়িয়ে দৌড়ে ঘরে চলে গেল। আজ সোমবার। আমজাদ চৌধুরী এবং থমাস সন বাড়ি ফিরেছেন সকালেই মাত্র। সারা রাত ট্রেনে ছিল, ফিরেছে ভোর 6টার দিকে। বুলবুল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদের নিতে। এখন বেলা 11টা। সকাল 6টা থেকে 10টা অবধি দুজনে একটু ঘুমিয়েছে। আমজাদ এবং থমাস সন পাশাপাশি বসা, তাদের সামনে শালুক, জয়ন্তন এবং শাহানারা বসা। মানুষ কর্মজীবন থেকে বিদায় নিলে অবসরে থাকতে হয়। আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে, এরপর দেশে ফিরেছে আজ 2 বছর হয়। এখন তিনি গ্রামে সবার দেখভালে ব্যস্ত। গ্রামের জমিদার তিনি। তার একটা দায়িত্ব আছে, গ্রামকে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যেমনি করে সরকার তার দেশের জন্য। এই বলে যেন আমজাদ আর অবসর পেল না। ব্যবসা থেকে মানুষ মূলত অবসর নেয় না, কিন্তু বিদেশে ব্যবসা করলে তাকে দেশে ফিরতেই হয়। গ্রামের কৃষকদের কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করছে আমজাদ। গরিব মধ্যবিত্ত পরিবার যেন না খেয়ে থাকে, সেই প্রচেষ্টা আগেও তিনি করেছেন, এখনও করছেন। আজ সকালে ফিরে সবাইকে অবাক করে দিল আমজাদ ও থমাস। তাদের আসার কথা ছিল 2 দিন পরে, কিন্তু কাজ শেষ হওয়াতে চলে আসে। আমজাদ ছোট্টবেলার কথা তুলল, মজার ঘটনাগুলো। তার রেস্টুরেন্টে জয়ন্তনও তার ছোট্টবেলার কথা বলতে বলতে হাসিতে তলিয়ে গেল। তখন রাফিদ এসে সোফায় বসে, তার মুখটা গম্ভীর। সবাইকে হাসতে দেখে রাফিদ বলল, এ তো হাসছো কেন সকালে? আমজাদ থেমে বলল, তুই হাসতে মানা করেছিস, জানিস হাসলে অনেক উপকার হয়। হিউম্যান সিস্টেম শক্তিশালী করলে তুই হাসতে মানা করেছিস, জানিস হাসলে অনেক উপকার হয়। হিউম্যান সিস্টেম শক্তিশালী করে হাসলে শরীরে হিউম্যান কোষ ও অ্যান্টিবডি কার্যক্ষমতা বাড়ে, ফলে অসুখ বিসুখ কম হয়, হৃৎপিণ্ড সুস্থ রাখে। হাসলে রক্ত সঞ্চালন ভালো হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রেস কমায়। থেমে পুনরায় জিজ্ঞাসা করলো আমজাদ। শুনেছি মীর এসেছে, ও কোথায়? ও ঘুমাচ্ছে বোধ হয়। বলল শালুক। তখন থমাস বলল, আমজাদ, আমি এসেছি অনেক দিন, আমাদের এখন চলে যাওয়া উচিত। একটা নির্দিষ্ট সময় দেখে সব গোছগাছ করে চলে যেতে হবে। শালুক একটু উতলা হয়ে প্রশ্ন করলো থমাসকে। মীরকেও নিয়ে যাবেন? থমাস একটু হেসে বলল, ওকে আর কই রেখে যাব? যত বড় হোক আমার সন্তান আমার কাছে এখনো বাচ্চাটি, ওকে রেখে তো আমি থাকতে পারবো না। মীর চলে যাবে, মীরকে নিয়ে যাবে, কথাটা মোটেও ভালো লাগেনি শালুকের। রাফিদেরও ভালো লাগছে না। তার চলার পথে একজন সঙ্গী হয়েছিল, সে বন্ধু বলে ডেকেছে, এখন সে চলে যাবে। রাফিদ উদ্ভ্রান্ত হয়ে যায়। ও বেশ হন্তদন্ত হয়ে নিজের ঘরে চলে যায়।
আমজাদ শালুকের দিকে তাকালো। শালুক মীরকে নিজের গর্ভের সন্তানের মতোই ভালোবাসে। শালুক চায় মীর এখানেই থেকে যায়, কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি। আমজাদ শালুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, ও তুমি মন খারাপ কেন করেছো? মীর কি এখনই চলে যাচ্ছে? আরও কিছুদিন পরে যাবে? বেলা বাড়ছে। মায়া সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে। সে ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ বাড়ি ফিরেছে। হয়তো জয়ন্তন গতকাল রাতের ঘটনা বলেও দিয়েছে আমজাদকে। আমজাদ হয়তো ওৎ পেতে আছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তাকে শাস্তি দিবে তাতে তার আক্ষেপ নেই, কিন্তু তার জন্য মীর শাস্তি পাবে এটি মায়া যেন মানতে পারছে না। তখনই মায়ের ঘরে শেফালি উপস্থিত হয়। এ কি মেম সাহেব, আপনি ঘাপটি মাইরা বইসা আছেন যে? মায়া তখন কিছুটা রেগে বলল, তোকে না বলছি আমায় ম্যাম সাহেব ডাকবি না, শুধু আপার ডাক, নয়তো মায়া। সে যা ডাকমো, আপনি যা কইবেন। কিন্তু ওদিকে মীরবাবু বোধহয় বিদেশে চইলা যাইব, সেই কথাবার্তা চলতাছে। কথাটা শোনা মাত্রই মায়া উঠে দাঁড়ালো। তার হৃদয়ে কিছুটা ধকধক শব্দ করলো। এরপর বিছানা থেকে ওড়নাটা নিয়ে এলোমেলো চুলে বৈঠকখানায় চলে যায়। সেখানে উপস্থিত রাফিদ, মীর, জয়ন্তন, আমজাদ এবং থমাস। রাফিদ মীরকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে তখন। এতক্ষণ বেশ আড্ডা জমিয়েছিল তারা। মায়াকে দেখে আমজাদ কাছে ডেকে নেয়। মায়ের ভালো মন্দ জিজ্ঞাসা করে আমজাদ। মায়া কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে। তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বিকার কণ্ঠে বলল, আমি বলি কি বাপ, মায়া এখন বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে। ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দেওয়ার ব্যবস্থা কর। তখন থমাস জয়ন্তনের রেস্ট টেনে বলল, তাহলে আরও ভালো হবে। আমরা মায়ার বিয়েটা দেখে যেতে পারবো। কি বলিস মীর? মীর বেশ উৎফুল্ল হয়ে বলল, এটা দারুণ সংবাদ, আমিও এটাই চাই। মেয়েদের বিয়ে হয়ে গেলেই ঝামেলা মুক্ত। আমজাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাকে ভাবতে হবে বিয়ের ব্যাপার স্যাপার তো। এত ভাবনা লাগবো না, যা করবি তাড়াতাড়ি। বলেই জয়ন্তন পান মুখে দিল। মায়া কোনো জবাব দিল না। সে বিয়ের জন্য অপ্রস্তুত। কিন্তু জয়ন্তন গতকালের রাতের ঘটনা কাউকে বলেনি। এটাও মায়ের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। সেই ঘটনা ঘিরেই জয়ন্তন বিয়ের কথা বলেছে সে নিশ্চিত। কিন্তু গতকালের ঘটনা জেনে সকলে চুপ থাকার কথা নয়। তাদের আলাপ আলোচনার মাঝে 3 জন অনুচারী উপস্থিত হয়। এসে আমজাদ চৌধুরীকে লক্ষ্য করে বলল, সর্দার, 2 জন লোক আসছে, আপনার খোঁজ করছে। কারা? শহর থেকে আসছে, কারা জানি না। এরপর আমজাদ সহ বাকিরা ঘরের বাইরে বের হয়। রান্নাঘর থেকে শালুক এবং শাহানারা সহ সবাই ঘরের বাইরে উপস্থিত হয়। তাদের সামনে একটা মার্সিডিজ গাড়ি থেকে 2 জন লোক নেমে আসে। একজনের বয়স 30 থেকে 33 বছরের মধ্যে, লম্বাটে দেহ বিন্যাস, মাঝারি কায়দা, সুশৃঙ্খল শরীর, অদ্ভুত আকর্ষণীয় ভঙ্গি, উজ্জ্বল ত্বক, তীক্ষ্ণ চোখ যা মুহূর্তেই মানুষকে পর্যবেক্ষণ করতে পারে, সরু ও ধারালো নাক, হালকা দাড়ি যা তাকে বেশ গম্ভীর ও অভিজাত দেখায়, মাথায় একটা ফেডোরো পরা, চোখের রং বাদামি, ফিটিং হালকা ধূসর সাদা শার্টের উপর কালো গাঢ় নেকটাই দিয়ে, তার উপর হালকা চারকোল গ্রে ব্লেজার, সাথে ফিটেড ট্রাউজার, সাধারণত ডার্ক কালার, পায়ে কালো চামড়ার ক্লাসিক লো হিল বুট। তাদের সাথে জন ওনার সহযোগী, দেখে বোঝা যাচ্ছে। আমজাদ সহ সবাই তার দিকে এগিয়ে গেল। আমজাদ আগ বাড়িয়ে জিজ্ঞাসা করল, আপনি কে? যুবকটি আমজাদের দিকে হাত বাড়িয়ে দিল। আমি ডিটেকটিভ আহির মির্জা। গত 4 দিন আগে পশ্চিম পাড়ার একজন লোককে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলেছে একদল লোক। আমি সেই খুনের তদন্ত করতে এসেছি। খুনের কথাটা শুনে আমজাদ বিস্মিত হয়ে গেল। দৃষ্টি এদিক সেদিক করলো। তখন তার ম্যানেজার উপস্থিত হয়। সে আমজাদের গা ঘেঁষে বলল, ঘটনাটি আমি আগেই জানতে পেরেছি, কিন্তু আপনি গ্রামের বাইরে থাকায় জানাইনি। আমজাদ আহিরকে লক্ষ্য করে সম্মানের সাথে বলল, আপনি ভিতরে চলুন। আহির সহ সকলে ভেতরে চলে গেল। রাফিদ এবং মীর দুজনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওরা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলল। বিষয়টা আহির লক্ষ্য করে। এরপর রাফিদ এবং মীর দুজনে ঘরের ভিতরে প্রবেশ করে। গত 3 দিন আগে ডিটেকটিভ আহির মির্জার কাছে সংবাদ পৌঁছে আলিমনগর একটি অনাকাঙ্ক্ষিত খুন হয়েছে। সে তখন থেকেই হকচকিত হয়ে আছে। এরপর মনস্থির করে সে আলিমনগর যাবে। আলিমনগর এসে পৌঁছেছে সেই সকালে। সকাল থেকে এখন পর্যন্ত শুধু একে ওকে জিজ্ঞাসাবাদ করেছে। তখন এক বয়স্ক লোক সংবাদ দেয়
যে খুন হয়েছে তিনি আমজাদ চৌধুরীর একটি কারখানায় কাজ করে। আলিমনগর তাঁতের শাড়ি তৈরি করার একটা কারখানা আছে, সেখানে প্রায় 100 জন শ্রমিক কাজ করেন। মহিলারা আছে বেশ কয়েকজন, যাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, না বাপ না স্বামী না ছেলে সন্তান। সেই সূত্র ধরে আহির মির্জা তদন্ত করার জন্য জমিদার বাড়িতে উপস্থিত হয়। বৈঠকখানায় বসে আছে পুরুষেরা। আমজাদ, থমাস, আমজাদের ম্যানেজার আবুল কালাম, তার সাথে মীর এবং রাফিদ। সোফার অপর প্রান্তে আহির মির্জা, পেছনে তার সহকারী দাঁড়ানো। বুলবুল এসে চা রাখলো মাঝের টেবিলে। আহির তখন মাথা থেকে ফেডারও খুলে ফেললো। এরপর শান্ত মস্তিষ্কে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, শ্রমিক মিলন আপনার কারখানা কতদিন যাবৎ কাজ করছিল? এই প্রায় 6 বছর। 6 বছরে আপনি তাকে কখনো দেখছেন তাকে কারোর সাথে ঝগড়াঝাটি করতে, অথবা তার কোনো শত্রু আছে কিনা কারো? পায়ের উপর পা তুলে বসে আহির। আমজাদ ভেবে জবাব দিল, আমার জানা মতে নেই। আর ও তো খুব ভালো মানুষ ছিল। তাছাড়া অমিত ব্যবসার কাজে থাইল্যান্ডে ছিলেন দীর্ঘ বছর। তাহলে আপনার কারখানা কে সামলাতো? আমজাদ ঘুরে রাফিদের দিকে দেখল। আমার ছেলে এবং ম্যানেজার, বাকি দেখভালের জন্য অনুচারীগণ আছে। এরপর আমজাদ নাকের এবং কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে। আহির কয়েক সেকেন্ড নীরব রইল। এরপর টেবিল থেকে চাটা হাতে তুলে নিল, চায়ে চুমুক দিয়ে বলল, কোন প্রশ্নের জবাবে যখন কেউ মিথ্যা বলে তখন তার নামে ঘাম জমে? কি বলতে চাইছেন আপনি? রাফিদ উৎকণ্ঠিত হলো। আমজাদ হাতের ইশারা করে চুপ করতে বলল রাফিদকে। আহির চায়ের কাপ টেবিলে রেখে দেয়। রাফিদ, তুমি নিশ্চয় রাফিদ, যুবক বয়স, তাজা রক্ত। আমার আর তোমার বয়স একই হয়ে থাকবে। কিছু বলল না। আহির পুনরায় জিজ্ঞাসা করলো, বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসো? বিচক্ষণ প্রশ্ন আহিরের। রাফিদ একবার মীরের দিকে দেখে বলল, বোনকে তার ভাই ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু আমার বোন আছে সেটা আপনি কিভাবে জানলেন? আহির এবার হেসে উঠল সশব্দে। তার হাসি দেখে সবাই স্তম্ভিত হলো। জয়ন্ত দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, সে শুনছে তাদের কথোপকথন। তার পাশে ঠিক কয়েক হাত দূরে মায়াও রেলিং ধরে দাঁড়িয়ে আছে, সেও শুনছে ডিটেকটিভ আহিরের সাথে সবার কথোপকথন। জয়ন্তন ঘুরে মায়ের দিকে দেখলো, মায়াও তার দিকে তাকে চোখ মিলালো। আহির হাসি থামায়। হাসলেন কেন? মীর প্রশ্ন করলো। আমি এখানে এসেছি তদন্ত করার জন্য, কিন্তু তার মানে এই নয় যে আমি কিছু জানি না। আপনাদের সমস্ত তথ্য আমার কাছে আছে। থেমে গেল আহির। ততক্ষণে সকলে একে অপরের সাথে চাওয়াচাই করলো। আহির আবারও বলল, পূর্ব জমিদার বংশে অনেক ঘটনা শুনেছি। তা থেকে বুঝতে পারলাম জমিদার বংশের অনেক সংস্কারের বাইরে গেলে এর পরিণতি ভালো হয় না। যাকগে, সেসব দিয়ে আমি কি করব? আচ্ছা রাফিদ, তোমার কি মনে হয় কে বা কারা শ্রমিক মিলনকে হত্যা করছে? রাফিদ কিছুটা অপ্রতিভ হয়ে জবাব দিল, তা আমি কিভাবে জানবো? আর কারা এরকম করতে পারে আমার তা ধারণার বাইরে, বলা মুশকিল। আহির একটু হেয়ালিপূর্ণভাবে বলল, মুশকিল প্রশ্ন দূর এবং জবাব মেলাতে তো আমি এসেছি। আমজাদ কিছু ভেবে বলল, আপনার তদন্ত করতে কতদিন সময় লাগবে? যতদিন না সত্য উন্মোচন করতে না পারবো। জিজ্ঞাসাটা জবাব যেন আহিরের। আমজাদ বলল, যতদিন না আপনার তদন্তর উদ্ঘাটন না হয় ততদিন পর্যন্ত আপনি এখানে থাকবেন। আমজাদ থেমে বুলবুলকে লক্ষ্য করে বলল, বুলবুল, ওনার জিনিসপত্রগুলো অতিথি ঘরে দিয়ে আয়। এরপর আহিরের দিকে তাকিয়ে বলল, আর কিছু জানার আছে? এই মুহূর্তে বিশ্রাম দরকার। যদি মস্তিষ্কে বেশি চাপ পড়ে তবে ধারণ ক্ষমতা লোপ পাবে। আমার সময় মতো যখন তখন জিজ্ঞেস করে নেব যা জানার বাকি। এখন যাই। বলেই উঠে দোতলার দিকে যেতেই থমকে দাঁড়ায়, ঘুরে তাকালো মীরের দিকে, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি মীর জাফান শন, এখানে বেড়াতে এসেছি। আহির চলে যায় অতিথি ঘরে, সাথে তার সহকারী। মীরকে প্রশ্ন করার বিষয়টি থমাসের ভালো লাগেনি। সে কোনোভাবেই চান না তার ছেলে বিনা কারণে হয়রানির শিকার হোক। থমাস আমজাদকে ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না এসব নিয়ে। খুনটা কে বা কারা করলো তা তদন্ত করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তুমি যা জানো থমাস, আমি আমার শ্রমিকদের ভালোবাসি। ওর প্রাণটা চলে গেল, তার উপর আমার কারখানা, না জানি দুর্নাম ছড়িয়ে পড়ে। এরকম কিছুই হবে না, সাহস রাখো। ও আহির খুব বুদ্ধিমান, সে ঠিকই সব রহস্য উন্মোচন করবে। তাই যেন হয়।
দিন ফুরিয়ে একটা সুন্দর বিকেলের আগমন ঘটল। আকাশে তখন হালকা কমলা রঙের আভা, যেন সূর্য বিদায়ের আগে পৃথিবীকে শেষবার ছুঁয়ে দিতে চায়। চারিদিক জুড়ে মৃদু হাওয়া, পাতার মর্মর শব্দে মন ভরে যায়। দূরে কোনো নাম না জানা পাখি ডাকছে টানা সুরে, যেন দিনের শেষে সেও ঘরে ফিরছে। দূরে দূরে গাছের নিচে শিশুরা হাসি চিৎকারে দৌড়ঝাঁপ করছে। মাঠের ধারে কয়েকজন কৃষক ক্লান্ত শরীর নিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। কারো হাতে চায়ের কাপ, কারো চোখে তৃপ্তি। পুকুরের জলে সূর্যের শেষ আলো ঝলমল করছে। জলটা যেন সোনায় মিশে গেছে। বাতাসে এক ধরনের শান্তি, মাটির গন্ধে এক অদ্ভুত প্রশান্তি। সব মিলিয়ে বিকেলটা এমন যে মনে হয় পৃথিবী যেন একটু থেমে গেছে, শুধু নিঃশব্দে বলছে আজকের দিনটা সত্যিই সুন্দর। কিন্তু মায়ার ফের বলতে ইচ্ছা করছে না, দিনটা সুন্দর নয়, বরং নিজেকে বিষিয়ে তোলার মতো একটা দিন। মায়া বাড়ির বাগানে বসে আছে। সকালে হঠাৎ তার বিয়ের আলোচনা করেছে সকলে। সবার অভিব্যক্তি দেখে তখন বুঝে গিয়েছিল সবাই রাজি। আর মীর যেন একটু বেশি খুশি। কিন্তু সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয়। তার থেকে বড় বিষয়, সে মীরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা কাউকে বলতেও পারছে না। মীর বোধহয় তাকে ভালোবাসে না, সেটাও মায়া বুঝতে পারছে। সে বড্ড বিষণ্ণ হলো। একটা মৃদু বাতাস আসে তার চুল উড়িয়ে দিল। দূর থেকে পায়ের শব্দ এলো, হয়তো তৃষ্ণা আসছে ডাকতে। কিন্তু মায়া উঠল না। বাগানের নিস্তব্ধতার ভেতর সে নিজের সঙ্গে কথা বলছিল, নিজের ভবিষ্যতের সঙ্গে এক অদৃশ্য লড়াই করছিল। মায়ার পাশে চেয়ারে এসে বসে মীর। মীরের পরনে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবিতে মীরকে খুব সুদর্শন দেখায়, এটা বলেছে শালুক। তার উপর একটা শাল পেঁচিয়ে রেখেছে। দিনের শেষ প্রহরে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে বেড়ে যায়। মায়া মিষ্টি রঙের একটা থ্রি পিস পরেছে, গলায় পেঁচানো ওড়না, সুতি কাপড়ের থ্রি পিস, কোনো শীতের পোশাক নেই পরনে। মীর তখন নিজের গায়ের শালটা খুলে মায়ের পেছন থেকে জড়িয়ে দেয়। মায়া আকস্মিক অবাক হলো। তার পাশে এতক্ষণ মীর ছিল, সে খেয়াল করেনি। মায়া মুখ ফিরিয়ে নিল। মীর আবিষ্ট কণ্ঠে বলল, বিয়ের কনে রাগ করে আছে দেখছি। বিয়ের কনেকে সবসময় হাসি খুশি থাকতে হয়। আমার বিয়ে নিয়ে আপনার ভাবতে হবে না। তা কি করে হয়? আমার তোমার বিয়ে নিয়ে অনেক শখ আছে। গ্রামের বিয়ে কখনো সচক্ষে দেখিনি, কিন্তু এখন আমি ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়ে দেখব, অনেক আনন্দ হবে। কি বলো তুমি? মায়া মীরের দিকে তাকিয়ে বলল, সত্যি খুব আনন্দ হবে। মীর মায়ার চোখের দিকে তাকায়, তার চোখে জল। মীর কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি কাঁদছো কেন? তুমি কি বিয়েতে রাজি না? আর আমরা তো তোমার বিয়ে এখনই দিচ্ছি না। তোমার পছন্দের কেউ থাকলে বলতে পারো, বলো, আছে কি? মীর এরূপ প্রশ্নে মায়া নিশ্চিত হলো মীরের মনে তার জন্য কোনো স্থান নেই। তৃষ্ণা ঠিকই বলেছে, বিদেশি ছেলে ফিরে আবার বিদেশেই চলে যাবে। হয়তো এর মনেও কোনো না কোনো বিদেশিনীর বসবাস। মায়া দৃষ্টি সরিয়ে ফেললো, বলল, অবশ্যই আমি বিয়েতে খুশি। বাবা যে ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। বলেই বাগান থেকে ঘরের ভিতরে চলে যায়। মীর মায়ার যাওয়ার পানে দেখে বলল, মেয়েদের আর কিছু থাক বা না থাক, রাগ থাকবেই। আর এদের রাগের কখনো কখনো ব্যাখ্যাও হয় না, ব্যাখ্যা থাকলেও বলতে চায় না। ও অদ্ভুত, খুবই অদ্ভুত। মীরের কাছে উপস্থিত হয় আহির। মীর তাকালো আহিরের দিকে। আহির গাঢ় খয়েরি রঙের শার্ট পরা, সঙ্গে অ্যাশ রঙের প্যান্ট। সে পুনরায় পায়চারি করতে করতে বলল, দুনিয়াটা বড়ই বিচিত্রময়। আমরা মানুষকে চিনতে পারি না, কখনো তাকে চিনিও না চেনার ভান করি। কখনো প্রিয় মানুষটি চোখের সামনে আমাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করি না। আর যখন সে মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে যায়, তখন আমরা আর্তচিৎকার করি, কিন্তু মানুষটি আর ফিরে আসে না। মীর দাঁড়িয়ে বলল, এসব আমাকে শোনাচ্ছেন কেন? তুমি আমাকে তুই বলে সম্বোধন করো, আমরা তো পাশাপাশি বয়সের। মীর মসৃণ হেসে বলল, হঠাৎ করে তুইটা আসবে না, তবে কোনো এক পরিস্থিতিতে চলে আসবে তুই ডাকটি। আমি সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করছি। বলেই হাসে আহির। মীর ও আহির দুজনে বাড়ির চৌখাট পেরিয়ে সরু পথ ধরে হাঁটতে লাগলো। মীর একটা সিগারেট ধরালো। সিগারেট খেলে ক্ষতি হয়, আহির বলল। মীর সিগারেট ফুঁকে বলল, আহির, ক্ষতি হবে জেনেও জীবনে ঝুঁকি নেই আমরা, হয় শখের জন্য নয় সুখের জন্য। গভীর শ্বাস ফেলে বলল, মীর, শেষমেশ শখ ও পূর্ণ হয় না, সুখের ও দেখা মেলে না, কিন্তু হৃদয় দিব্যি পুড়ে যায়। প্রতিদিন সিগারেট খাও? না, মাঝে মধ্যে। সিগারেট ফেলে দেয়। আহিরের দিকে তাকিয়ে নীরব বিভ্রান্তি নিয়ে বলল, আপনি সত্যি ডিটেকটিভ তো? আহির ঘুরিয়ে প্রশ্ন করে। তুমি সত্যিকারের ডিটেকটিভ নও তো? মীর হেসে উঠল, সাথে আহিরও। আহির থেমে বলে, তুমি যেভাবে জিজ্ঞেস করলে আমার এটাই মনে হলো। শালুক নিজ ঘরে বসে আছেন। আমজাদ ইজি চেয়ারে বসে আছে, বিষণ্ণতার ছোঁয়া তার মুখে। শালুক তার পিছনে গিয়ে দাঁড়ালো, মাথার কাপড় টেনে বেশ নতজানু হয়ে বলল, আপনার কারখানায় অনাকাঙ্ক্ষিতভাবে একজন খুন হয়েছে।
এটি নিয়ে আপনি নিশ্চিত চিন্তিত, আমি বুঝতে পারছি। এতটুকু বলেই থামে শালুক। আমজাদ নিরুত্তর। শালুক আমজাদের সম্মুখীন হয়ে পুনরায় বলল, শুনেছি সকালে মা মায়ার বিয়ের কথা বলছিল। আপনি এখনই ওর বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, চারিদিকে যা হচ্ছে তাতে বিয়েটা এখানেই সেরে ফেলা ভালো। ও বরাবরই চঞ্চল। সুপাত্রর হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিলে একটু শান্তি পাবো, এই ভেবে যে কোনো হয়রানি আতঙ্ককে আর ছুঁতে পারবে না। শালুক বলল, কিন্তু বাড়িতে যে গোয়েন্দা আছে। গোয়েন্দার কাজ করবে। এমন সময় একজন গোয়েন্দা বাড়িতে থাকা খুবই ভালো। আর মিলনের খুনের রহস্যটাও বের হবে। আচ্ছা, আপনার কি মনে হয় ওকে কে মারতে পারে, আর কি কারণে? বুঝতে পারছি না। ও তো শান্তশিষ্ট ছিল। ও তবে এরকম কি করলো জানি না। হবে হয়তো কোনো কারণ ছাড়া তো কিছু হয় না। শালুক নিশ্চুপ থেকে বলল, আমি যাই, সন্ধ্যা হয়েছে, অতিথিদের জন্য কিছু তৈরি করতে হবে। বলে যেতেই আমজাদ সুরেলা কণ্ঠে ডাকলো শালুককে। গিন্নি, একখান কথা শুই না যাও। শালুক হঠাৎ হয়ে দাঁড়িয়ে পড়ল। লজ্জায় পড়ল যেন সে। আমজাদ বসা থেকে উঠে দাঁড়ালো। শালুকের দিকে এগিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি করছেন আপনি? এ বয়সে এসেও আপনার রসিকতা যায়নি? আমজাদ মৃদু হাসলো। শোনো গিন্নি, নিজের স্ত্রীর সাথে এরকম নিস্তব্ধ সন্ধ্যায় যদি একটু ভাব করা যায়, তবে এটা কিন্তু সুন্নতের কাতারে পড়ে। প্রথমত, দ্বিতীয়ত, নিজের স্ত্রীর বুকে টেনে নিলে হৃদস্পন্দন বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, মন সতেজ থাকে। আসো দেখি, বুকে আসো। শালুক আমজাদকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনার বয়স হয়েছে সংখ্যায়, মনের বয়স এখনো 30। আমি যাই, কাজ আছে। বলে শালুক ঘরের বাইরে বের হয়। আমজাদ তখন বলল, গিন্নি দূরে ঠেলে দিলে। তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি। তুমি যদি আমার হৃদয়টা চাইতে আমি বিনা দ্বিধায় দিয়ে দিতাম। টাকার বিনিময়ে নয়, শুধু একটু ভালোবাসার বিনিময়ে। শালুক মুখে কাপড় দিয়ে চাপা সরে হেসে চলে যায়। অন্যদিকে আমজাদ হাসলো। আমজাদ বরাবরই জ্ঞানী একজন মানুষ। তিনি কখনোই চান না তার জন্য কেউ কষ্ট পাক, চিন্তা করুক। কেউ না কেউ আমাদের জন্য অপেক্ষা করে, তার সাথে একটু ভালোভাবে হেসে খেলে কথা বলবে, এটাই অনেকেই চায়। তার মধ্যে একটু বেশি চায় যেন নিজের স্ত্রী। একজন বিবাহিত নারী যদি নিজের স্বামীর কাছে অভাব অনুভব করে, তবে গোটা দুনিয়াটাই তার কাছে শূন্য মনে হবে। একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, সবাই পায় না। কখনো কেউ পেয়েও হারিয়ে ফেলে। তখন আমজাদের গোমরা মুখ দেখে রীতিমতো শালুকও চুপসে যায়। যা বুঝতে পারে আমজাদ, তার ভালো লাগেনি শালুকের গোমরা মুখ। তাই সে নিজের সন্তানের জননীর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করলো। কোনো স্বামী যদি ঘুম থেকে উঠে নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে বলে, আজকে সারাটা দিন আমার ভালো কাটবে, কেননা ঘুম থেকে উঠে যে সর্বপ্রথম তোমার মুখ দেখেছি, বিশ্বাস করুন এতে স্বামীর দিনটা ভালো যাক বা না যাক, কিন্তু একজন স্ত্রীর সারাটা দিন ভালো কাটে। সন্ধ্যা হয়ে এলো। আহির এবং মীর হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায়। একটা টং দোকানের সামনে দুজন বসে, কিছু লোক চা খাচ্ছে। মীর 2 কাপ চা চাইলো, দোকানি চা বানিয়ে দেয়, 2 কাপ রং চা। আহির চায়ে চুমুক দিল। মীর বলল, আপনি বিয়ে করেছেন? না। কেন? ভালোবাসিনি কখনো কাউকে। তাহলে পারিবারিকভাবে বিয়েটা করে নেন। বিয়ে না করলে তো জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। এত টাকা পয়সা, খ্যাতি, এগুলো দিয়ে কি হবে? আহির হাসে, তার হাসিতে লুকিয়ে রহস্য। মনের মতো মেয়ে পেলে ভেবে দেখব। এই গ্রামে অনেক মেয়ে আছে, কাউকে পছন্দ হলে বলবেন, আমি ঘটক পাঠাবো। বলা শেষে দুইজনেই হাসে। চা শেষ করলো। মীর দোকানিকে টাকা পরিশোধ করলো, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর তাড়া দিল। দ্রুত যেতে হবে, একটা বাহন হলে ভালো হতো। বলে আশেপাশে তাকালো মীর। কোথায় যাবে? আমি আর রাফিদ একটু বের হব দরকারি কাজে, আপনাকে পরে বলবো। এরপর একটা ঘোড়া গাড়ি চোখে পড়ে, জমিদার বাড়ির রাস্তার দিকে যাচ্ছে। মীর দাঁড় করিয়ে দেয়। সারথি বলল, সাহেব, একজন মাইয়া মানুষ আছে, ওর মধ্যে আপনাদের নিলে ওর অসুবিধা হইতে পারে। মীর জানে এখানে মেয়েদের অনেক মূল্যায়ন করা হয়। মেয়েটির অসম্মান হলে তার দায় আমজাদ চৌধুরীকে নিতে হবে। মীর সাথীকে যেতে বলতে চাইল, কিন্তু আহির আটকে বলল, তারা আছে, যেতে হবে, ওর কোনো অসুবিধা হবে না। বলে মীরের হাত ধরে ঘোড়ার গাড়িতে উঠে বসে। সারথি তার পথে চলতে থাকে। আহির ভেতরে বসা। মীর সামনের দিকে একটা হারিকেন জ্বলছে। আহির দৃষ্টি সংযত রাখলো কিছুক্ষণ, এরপর হঠাৎ করে তার সামনে বসা মেয়েটার দিকে দৃষ্টি পড়ে।
হারিকেনের আলোয় সোনালি নাক এবং ঠোঁট দেখা যাচ্ছে। ওর মাথায় ওড়না টেনে দেওয়া, মেয়েটির নাক অবধি ঝুলছে ওড়নার খণ্ড, হাতে ওষুধ জাতীয় কিছু। এখানকার সাধারণ মেয়েরা এভাবেই চলাফেরা করে। মেয়েটি সংকুচিত হয়ে হাত পা এক করে রাখলো। তা দেখে আহির বলল, ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি করব না আমরা। জমিদার বাড়ির সামনে পৌঁছে যায় তারা। মীর এবং আহির নেমে দাঁড়ায়। আহির সারথীকে পাওনা বুঝিয়ে দেয়, সেই সাথে জিজ্ঞাসা করলো, সারথী মেয়েটিকে কোথায় নামাবে? সামনে 2টা মোড়ের পরেই। আচ্ছা, সাবধানে নিয়ে যাও। ওর পাওনা কিন্তু তোমাকে দিয়েছি। মানুষ, ওর সাথে আবার কোনো কথা বলো না। চলে যায়। আহির দেখলো মেয়েটি মাথা উঁচু করে ওনার আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। মীরের ঘরটা হাট করে খোলা। মায়া একবার এসে উকি দিয়ে দেখেছে মীর নেই। তখনই দেখে মীর আসছে, তার ঘরের দিকে মায়া সরে যায়। মীর তার ঘরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। মায়া জানালার ফাঁক দিয়ে দেখলো মীর কিছু লিখছে, বেশ মনোযোগ দিয়ে। লেখাটা শেষ করে নিজে একবার পড়লো, সাথে একরাশ নিঃশব্দ হাসি। নিশ্চয়ই এ চিরকুট। মায়ের কাছে তখন শেফালি উপস্থিত হয়। মায়া ইশারায় শেফালিকে চুপ থাকতে বলে। মীর চিরকুটটা পাঞ্জাবির পকেটে রাখলো। এরপর ঘর থেকে বের হয়ে রাফিদের ঘরের দিকে হাঁটতে লাগলো। মায়া ও শেফালি আড়ালে লুকিয়ে পড়ে। এরপর দুজনে কৌশলে মীরকে অনুসরণ করে। মীর রাফিদের ঘরে চলে গেল। রাফিদ ঘরে বসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। মীর তার ঘরে প্রবেশ করে। দরজা পুরোপুরি লাগায়নি, হাট করে খোলা। মায়া সাহস করে রাফিদের ঘরে ঢুকতে পারল না। কিন্তু মীর কি লিখেছে এটা যে তার জানতে হবে, কিন্তু কিভাবে? মাথায় তখন চট করে বুদ্ধি চলে আসলো। শেফালিকে মায়া বলল, তুই ভাইয়ার ঘরে যা, ঘর মোছার কথা বলে ঘর মুছতে শুরু করবি, আর তারা কি বলে শুনবি। শেফালি বলল, যদি ভাইয়া বুঝতে পাইরা আমার কিছু কয় বললে শুনবি। বলেই মায়া শেফালিকে ধাক্কা দিয়ে রাফিদের ঘরে পাঠিয়ে দেয়। রাফিদ এবং মীরের মাঝে হঠাৎ শেফালি উপস্থিত হয়। তারা কিছুটা স্তম্ভিত হয়। রাফিদ কিছু বলার আগে শেফালি হাসতে হাসতে বলল, দাদা বাবু, ছোট্ট মালকিন কইছে আপনার ঘরে নাকি ময়লা পড়ছে, তাই আমার মুছতে পাঠাইছে। বলা শেষে নিচে বসে নিজের ওড়না দিয়ে ঘর মোছা শুরু করে। রাফিদ কিছু বলতে চাইলে মীর বাধা দিয়ে বলল, বারান্দায় চল। রাফিদকে নিয়ে মীর বলল, আমি মোহিনীর জন্য একটা চিঠি লিখেছি, চল দিয়ে আসি। কিন্তু রাফিদ নাকচ করলো। মীর তখন বেশ জোরাজোরি করলো রাফিদকে। এরপর রাফিদ মোহিনীদের বাড়ির উদ্দেশ্যে যেতে রাজি হয়। ব্যর্থ শেফালি। তারা কথা বলার জন্য বারান্দায় গেলে শেফালি ঠিক করে কিছু শুনতে পায়নি কি বলেছে তারা, শুধু দেখেছে মীর রাফিদকে জোরাজোরি করছে। এরপর রাফিদ ও মীর ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি মায়ার কাছে উপস্থিত হয়। মায়া বেশ উদ্বিগ্ন হয়ে বলল, কি বলেছে তারা? আমি যাওয়াতে ওনারা বারান্দায় গেছে কথা কইতে, আমি ঠিক মতো কিছুই শুনতে পাইনি। তবে এইটা বুঝতে পারছি, ওই মীর বাবু রাদীপ বাবুরে অনেক জোরাজোরি করছে। মায়া এমন কথা শুনে বলল, চল আজ ওদের পিছু নেব, দেখবো ওরা কোথায় যায়। কিন্তু বাড়ির কেউ যদি টের পায়? কেউ কিছু বুঝতে পারবে না, চল। ঘরের বাইরে গাড়ি রাখা। আজ আর অশ্ব নিয়ে তারা বের হয়নি, গাড়ি নিয়ে বের হয়। মীর ড্রাইভিং সিটে, রাফিদ পাশে। তারা বাড়ির চৌখাট পেরিয়ে চলে যায়। তাদের পিছু নেয় মায়া ও শেফালি। তারা অশ্ব নিয়ে বের হয়। শেফালি প্রথমবার অশ্বের পিঠে চেপেছে, খুব ভয় পায় সে, কিন্তু মায়া খুব জোর করলো। এরপর তারাও চলে যায় বাড়ির চৌখাট পেরিয়ে। বিষয়টি লক্ষ্য করে আহির মির্জা। বাড়ির সামনে বসা ছিল সে, সিগারেট টানছিল। যত দ্রুত সম্ভব মিলনের কেসটি সমাধান করতে হবে, এরপর শহরে ফিরতে হবে তার। কিন্তু কেসটি তার কাছে একটু জটিল মনে হলো অন্যান্য কেসের তুলনায়। মিলনের হত্যাকাণ্ডের বিষয়টি ঘিরে এখন পর্যন্ত সে জমিদার বাড়ির লোকদেরই সন্দেহ করছে, কিন্তু কতটুকু তার সন্দেহ সঠিক তা যে জানতে হবে। সিগারেট ফেলে দেয়। এরপর তার গাড়ি নিয়ে বের হয় রাফিদ এবং মীরকে অনুসরণ করার জন্য। তখন মীর বলেছে একটা দরকারি কাজ আছে, কিন্তু কি জিজ্ঞাসা করলে উত্তর মেলেনি। আহিরের সন্দেহ হয় আব্দুল মোতালেব হোসেন আজ বাড়িতে নেই, শহরে গেছেন কাজের জন্য। যাওয়ার আগে বারবার মোহিনীকে বলে গেছেন, যতদিন আমি না ফিরবো ততদিন ঘরের বাইরে বের হবে না, কুঠুরি পর্যন্ত যাবে না। এখন ঘরে শুধু মোহিনীর মা। মোহিনী কথা শুনেনি তার বাবার। তার কাছে মেয়েরা নাচ শিখতে এসেছে, সে তালে তাল মিলিয়ে ওদের নাচ শেখাচ্ছে। চারিপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা, সেই আলো ধরে ওরা নাচছে। ঘুঙুরের শব্দ ভেসে আসছে মীরের কানে। ছোট্ট কুঠুরির পাশে কিছু ফল ও ফুলের গাছ। আব্দুল মোতালেব নিজের হাতে বাগানটি করেছে। তিনি সবসময় বলতেন, বৃক্ষের মতো আপন কেহ হয় না।
বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বাগানের ভেতরে দাঁড়িয়ে আছে মীর ও রাফিদ। রাফিদ এখনও বারবার বলছে চিঠিটা ওকে দিস না, কিন্তু মীর শুনছে না। সে উক্ত সময়ের অপেক্ষা করছে, কখন দিবে। তাদের থেকে কয়েক হাত দূরে মায়া ও শেফালি, আহিরও তাদের লক্ষ্য করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কুঠুরির মেয়েদের নাচ শেষ হয়। মীর তখন কোনো দিকে না তাকিয়ে সোজা কুঠুরির ভেতর প্রবেশ করে। মোহিনী হাঁটু ভাঁজ করে বসে পা থেকে ঘুঙুর খুলছিল, তখনই তার সামনে একজোড়া পা উপস্থিত হয়। বাদামি রঙের চামড়া স্লিপার জুতো পায়ে মোহিনী কিছুটা আকস্মিক হকচকিয়ে গেল। এরপর ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ালো, মীরকে দেখে। অন্যদিকে রাফি চারিপাশ দেখছিল, কেউ দেখে ফেললো বলে। যদি এরকম ঘটনা কেউ জেনে যায় তবে নির্ঘাত বড় ধরনের ঝামেলা হবে, জমিদার বাড়ির ছেলেদের দুর্নাম হবে। বেশ উসখুস করলো রাফি। তার সাথে পেছনে মায়া পাতার আড়াল থেকে মীরকে লক্ষ্য করছে। মোহিনী ভয়ে ভয়ে বলল, আপনি কে? আর এই রাতে আমাদের কুঠরিতে কেন? গ্রামের কেউ দেখে ফেললে মহাবিপদে পড়তে হবে, চলে যান। মীর বলল, থাকতে আসিনি, চলে যেতেই এসেছি, শুধু তোমাকে একটা জিনিস দিতে এসেছি। বলেই পাঞ্জাবির পকেট থেকে চিঠিটা মোহিনীর দিকে এগিয়ে দিয়ে বলল, আমি জবাবের অপেক্ষা করব। তুমি ভেবেচিন্তে তোমার মতামত জানিও। আজ রাতটাই তোমার সময়। যদি তোমার উত্তর সহনীয় হয় তবে আগামীকাল সন্ধ্যায় দিঘির পাড়ে এসো। মোহিনী একবার ঢোক গিলল, সতর্কতার সাথে এদিক ওদিক তাকালো, এরপর চিঠিটা হাত থেকে নিল। মীর মৃদু হেসে চলে যায়। মোহিনীর থেকে নাচ শিখতে আসা একজন মেয়ে বলল, পরদিন সকালবেলা চারিদিক জুড়ে নিস্তব্ধতা, কুয়াশা আর এক অদ্ভুত শীতল হাওয়া। আলিমনগর এই গ্রামের নামের মধ্যে যেন লুকিয়ে আছে কোনো পুরনো রহস্যের ছায়া। আহিরের ধারণা কয়েকদিন আগে এখানে ঘটেছিল এক অমানবিক হত্যাকাণ্ড। মৃত ব্যক্তির নাম মিলন। নম্র শান্ত স্বভাবের মানুষ, গ্রামের কেউই তার সম্পর্কে খারাপ কিছু বলেনি কখনো। তাহলে মারল কে? আহির বিমোহিত। কিন্তু 5 দিন আগে সকালে মিলনের নিথর দেহ পাওয়া যায় কারখানার পেছনের গুদামে। চারিপাশে ছড়িয়ে থাকা তুলোর গুঁড়া, ভাঙা টেবিল আর রক্তের ছোপে ঢাকা মেঝে যেন চিৎকার করে কিছু বলতে চাইছিল। কারখানার ম্যানেজার আমজাদ চৌধুরীর ঘনিষ্ঠ আবুল কালাম, সে পুলিশকে জানিয়ে প্রথমে নিজের নির্দোষিতা দাবি করেন। আমি কিছুই জানি না ডিটেকটিভ সাহেব, শান্ত কণ্ঠে বলেছিল সে। ও ছেলেটা সবার প্রিয় ছিল, আমারও। আবুল কালাম প্রথম দিনই আহির মির্জার সাথে কথা বলে। আমজাদ চৌধুরী শুধু শান্ত থেকে জবাব দিয়েছিল গতকাল। কিন্তু ডিটেকটিভ আহির মির্জা জানে, যখন কেউ অতিরিক্ত শান্তভাবে কথা বলে তখন তার ভিতরে লুকিয়ে থাকে কিছু না কিছু। আজ সকালে আহির মির্জা বেরিয়েছেন গ্রামের লোকজনদের সঙ্গে কথা বলতে। পশ্চিমপাড়া, মিলনের ঘর, চায়ের দোকান, সবখানেই যাচ্ছেন সে। প্রত্যেকের চোখে তিনি খুঁজছেন ভয়, দ্বিধা কিংবা সত্যের ঝিলিক। আহির তার গাড়ি নিয়ে কাপড়ের কারখানার কাছে একটা চায়ের দোকানে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালো, সাথে তার সহকারী। চায়ের দোকানে এসে চা চাইলো। দোকানি এক বৃদ্ধ চা বানিয়ে দিল। দোকানি আহির হাতে নিল, এরপর দোকানিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা চাচা, জমিদারের কাপড় কারখানার শ্রমিক মিলন যে খুন হলো, এই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? দোকানদার ধীরে বলল, বাবু, মিলন ভালো মানুষ ছিল, কিন্তু শেষ কদিন ও কই যায় তো কেডা জানে। চুপচাপ ছিল, যেন কাইন্ডা কিছু ভাবতো। আর কই তো চাচা যদি ময়রা টইরা যায় তবে দাবি রাইখো না, আগেই যেন মৃত্যুর সংবাদ পাইছিল। দোকানি দুঃখ প্রকাশ করে। আহির মির্জা চুপ করে থাকলো, তার চোখ স্থির। দূরে কোথাও যেন তিনি একটা সূত্র দেখতে পাচ্ছেন। সম্ভবত এই গ্রামের নিস্তব্ধতার ভিতরে লুকিয়ে আছে সেই উত্তর। কে বা কারা চেয়েছিল মিলনের খুন? কি কারণ হতে পারে? ও আগেই কেন মৃত্যুর কথা বলেছে? আহির এর ভাবনা ভাঙানোর জন্য তার সহকারী বলল। আহির চায়ের কাপ রেখে বলল, এসব নিয়ে ভাবার সময় নেই। আজ সূর্য ওঠেনি, কুয়াশায় ঘেরা চারিপাশ। গতকাল রাতে গুরুত্বপূর্ণ কাজ করছিল যেন মীর। চিঠি সঠিক জায়গায় পৌঁছানোর কাজ। রাতে সময় মতো ঘুমাতে পারেনি, এখন বেঘরে ঘুমাচ্ছে। রাফিদ সকাল সকাল উঠে আমজাদ এবং থমাসের সাথে মিলনদের বাড়ি গিয়েছে। মীরকে ডেকেছিল, যায়নি। তখন তাকে ডাকতে হাজির হয় বুলবুল। বুলবুল পরপর কয়েকবার ডাকার পর মীরের ঘুম ভাঙে। জ্বালাচ্ছিস কেন? যা এখান থেকে। আপনি পরে ঘুমান, ওদিকে অঘটন ঘটে গেছে। বলতেই মীর লাফিয়ে উঠে বসলো। কি হয়েছে? তখন বুলবুল হেসে হেসে মীরের পা টেপা শুরু করলো এবং বলল, এটা না বললে তো আপনি ঘুম থেকে উঠতেন না। তুই আবার পিছনে কেন পড়ে আছিস? মীর হামি তুলল। আমি আপনার পিছনে পড়ে নাই তো। আমায় মকবিল বলেছে সবার খেয়াল রাখতে, তাই খেয়াল রাখছি। আরে মদন, খেয়াল রাখতে বলছে, কাউকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে বলেনি। বুলবুল মুখটা অন্ধকার করে ফেলল। মীরকে অনুসরণ করেছে, লুকিয়ে কথা শুনেছে, তা মীর জেনে গেল কিভাবে? মীর একটা সিগারেট ধরিয়ে ফুঁকে। মীর, আচ্ছা, তোর মায়া আপামনি কি ঘুম থেকে উঠেছে? সংবাদটা দিমু, তার আগে আমার একটা জিনিস চাই। কি চাই তোর আবার? টাকা।
তুই টাকা দিয়ে কি করবি? মানুষের কতই তো শখ থাকে। আমার শখ আমি শহরে ঘুরতে যাবো, তাই টাকা জমাই। মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল। টাকা দরকার বললেই হয়। বুলবুল টাকা হাতে পেয়ে বলল, গতকাল রাত থেকে মায়া আপামনির শরীরে জ্বর। মীর তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি কি বলছিস? আমি আগে বলবি না কেন? আগে বললে আপনি জ্বর বুঝি আস্থা দিতেন না? বুলবুলের বোকার মতো কথা শুনে মীর বিড়বিড় করে বলল, কথা একটা। বলেই দ্রুত মায়ার ঘরের দিকে ছুটে যায় মীর। মায়া সহ্যসই গায়ে কম্বল জড়ানো, শেফালি পাশে বসে আছে, শালুক এবং জয়ন্তন পাশে বসে। শালুক তার মাথায় জ্বর কমানোর জন্য ঠান্ডা পট্টি দিচ্ছে, পাশের টেবিলে গরম দুধ রাখা। মীর ঘরের ভিতর প্রবেশ করে। মীরকে দেখে শেফালি বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। জয়ন্তন ভ্রু কুঞ্চিত করে তাকালো। শালুক মীরকে দেখে বলল, দেখ হঠাৎ করে মেয়েটা জ্বর বাঁধিয়েছে। পই পই করে বলেছি ঠান্ডায় বাইরে ঘোরাঘুরি করবি না। কে শোনে কার কথা? ওকে কিছু খাইয়েছো? মীর বলল, সেই কখন দুধ এনে রেখেছি, বলে ইচ্ছে করে না খেতে। মীর তাৎক্ষণিক কিছু ভেবে বলল। ছোট মা, দাদি তোমাদের ডাকছে নিচে, একজন লোক এসেছে। শালুক বলল, শেফালি তুই দেখ ওকে খাওয়াতে পারিস কিনা। চলুন মা, দেখি কে এসেছে। বলেই শালুক ঘর থেকে চলে যায়, কিন্তু জয়ন্তন গেল না। সে ঘরের বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীর মায়ের পাশে ঘেসে বসে। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মীর বলল, উঠে বসো। আমি উঠতে পারবো না, শরীর ব্যথা। তখন মীর শেফালিকে লক্ষ্য করে বলল, এই ওকে উঠে বসা। আপনার কথা আমি শুনতে বাধ্য নাকি? মায়ের প্রশ্ন। কথা কম বলো। পুনরায় শেফালিকে বলল, তোকে কি বলেছি কানে যায়নি? শেফালি তখন মায়াকে উঠিয়ে বসে। এরপর মীর দুধের গ্লাসটা মায়ের দিকে এগিয়ে দিল। মায়া নাকচ করলো। মীর শান্তভাবে খেতে বলল। মায়া এবারও মুখ ঘুরিয়ে নেয়। কেন মীরের কথা শুনবে? গতকাল মীর মাস্টারের মেয়েকে প্রেমপত্র দিয়েছে, যা মায়া স্বচক্ষে দেখেছে। এরপর আর মীরের সাথে তার কথা বলার ইচ্ছে নেই। মায়া দুধ খেতে চাইল না বলে মীর জোর করে খাইয়ে দিল। শেফালি তখন বলল, এইভাবে সাইপা দইহেন না, অসুস্থ আপায়। চুপ ছকরি। জয়ন্তন ঘরের বাইরে থেকে এতক্ষণ সমস্ত কিছু দেখলো। এরপর সে স্থান ত্যাগ করে। আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তব্ধতা নেমে আছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কারখানার পেছনে গুদাম ঘরটাতে উপস্থিত হয়। সেখানে নো এন্ট্রি সিল দেওয়া। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল। আহিরের সাথে নেমেছে আলিমনগরে। কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখে বিব্রতকর ছাপ আনে। আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে। চারিদিকে রক্তে ছিটে ফোটা। আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। স্পটের বাইরে তার চোখ গেল। সেখানে কিছু একটা পড়ে আছে। আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল। এখনই বোঝা যাচ্ছে না এটা কিসের অংশ। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। একটি রূপার খণ্ড, কাজে লাগতে পারে। খণ্ডটি পকেটে রেখে দিল। গুদামঘর থেকে বাইরে আসে। কারখানাটার দিকে তাকালো। গেটের উপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা, স্থাপিত 1889। অনেক পুরনো কারখানা। এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে। গ্রামে দুজন লোকও আসে, শফিকুল, তারেক। মিলনের কাছের বন্ধু ছিল ওরা। গোটা গ্রাম এখনও স্তব্ধ। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ঈর্ষা, কেউ আবার ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা দেখা তার কথা ছিল না। নানান লোকের নানান ধরনের ধারণা, মন্তব্য। আহির মির্জা আলিমনগর আসার খবর গ্রামে ছড়িয়ে পড়েছে যেন স্বয়ং বিচার এসে জমিদারদের পূর্বপুরুষদের করা কারখানা। আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তাকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতে কেউ বের হয় না। আমাদের কারখানায় বিকেলে 5টায় ছুটি হয়, কিন্তু ওই দিন রাতে আমি একজনকে এদিক থেকে যেতে দেখেছি। কে সে? বাবু, আশরাফ। বৃদ্ধাস বেশিরভাগ সময় রাতে মাঝ মুহূর্তে যায়। ওই দিন রাত 3টার দিকে বাড়ি ফিরছে আমার সন্দেহ হয়। ওনার আসা যাওয়ার পথেই এটাই। ওনাকে এখন কোথায় পাবো? বাবু, কয়েক মিনিট হেঁটে গেলেই ওনার বাড়ি। আশরাফের বাড়িতে পৌঁছে তারা। মাটির ঘর। উঠোনে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে। শীত শেষ হলে গরম শুরু। এখনই এই সময় পাখা তৈরি করে রাখার। বৃদ্ধা চোখ তুলে দেখলো 4 জন লোক। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তার আগে আহির তার সামনে যেয়ে বলল, চাচি, আপনার উঠতে হবে না, আমি বসছি এখানে। আহির পাটিতে বসে। বৃদ্ধা জিজ্ঞাসা করলো, তো? আমি শহর থেকে এসেছি। কিছুদিন আগে মিলন যে খুন হলো, ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি। তোমরা কারা? বৃদ্ধা এই কথা শুনে চোখ তুলে শফিকুল তারেকের দিকে দেখলো। শফিকুল বলল, চাচাকে একটু ডাকেন, ওনার সাথে কথা বলতে এসেছে। তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ, কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো। আশরাফের সামনে এসে দাঁড়ায়। আশরাফ সবার দিকে একবার তাকালো, খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্ত স্বরে প্রশ্ন করলো,
আমি ডিটেকটিভ আহির মির্জা, মিলনের হত্যার তদন্ত করছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তোমাকে সাহায্য করব? মিলন যেদিন খুন হয়েছে ওই দিন রাতে আপনি এই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে। আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল, চোখে ভয় আতঙ্ক ফুটে উঠেছে। একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয়ে বলুন। ওই দিন রাইতে আমি এইখানে দিয়ে আইতেছিলাম, হঠাৎ কারখানায় গোদামঘর থেকে একটা কিছু ভাঙানোর শব্দ আসে। আমি কৌতূহলবশত ওইখানে যাই। আহিন নিস্তব্ধ হয়ে গেল। তারেক বলল, বাবু মেয়ে মানুষ খুন করে নাই তো, কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না, বিবাহিত ছিল, যদিও ওর বউ মারা গেছে। সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিম পাড়ার ধান ক্ষেতের পাশের একটা কাঁচা ঘরে। সেটিই ছিল মিলনের ঘর। ছোট্ট মাটির দেয়াল, খাটের পাশে একটা পুরনো লণ্ঠন, জানালার ধারে রাখা একটা ছবি। এক তরুণী, মিলনের স্ত্রী নিশ্চয়ই। চোখে গভীর স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাঠের বক্স। খুলতেই ভেতরে কিছু কাগজ, শুকনো ফুল আর একখানা ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো অস্পষ্ট। বাইরে তখন সন্ধ্যা, কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ। দূরে এক প্যাঁচার ডাক। আহির, তার সহকারী অরুণ, শফিকুল এবং তারেক ঘরের বাইরে বের হয়। মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি। হঠাৎ দেখলো দূর থেকে এক বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে আসছে। এসে থামে আহিরের সামনে, কাপা গলায় বলল, আপনি কি মির্জা বাবু? হ্যাঁ চাচা, কিছু হয়েছে? বৃদ্ধ একটু থেমে বলল, ও মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু। রাতে ছিল ঘন কুয়াশা। হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি। তারপর যেন কেউ দরজা ঠেলল, লোহার ধাক্কা পড়ল, আর সব চুপ। ওই রাতে আমিও ওইদিকে দিয়া আসছিলাম শহর থেকে। নারীর কান্না? আহির বিস্ময়ে বলল, হ্যাঁ বাবু। আহিরের চোখে রহস্যের আভা জ্বলে উঠল। তুমি কাউকে বলেছিলে এ কথা? কে শুনবে বাবু? আহির আর কোনো প্রশ্ন করল না। বাড়ি ফেরার পালা। যতটুকু তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করেছে। আজ তার তদন্তের ইতি টানল। সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কোকিতর আধার ছেয়ে আসছে। এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে। রাস্তার দুই ধারে শুধু জঙ্গল, চারিদিক নিস্তব্ধ। শিউলি স্নিগ্ধ শোভন গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে। আজ তাদের কারখানায় অনেক কাজ ছিল, যার বেশিরভাগই সে সামলাচ্ছে। আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায়। রাফিদের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি, অশ্ব আনেনি। উপায় না পেয়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে। তার আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে। রাফিদ শালটা ভালোভাবে পেঁচিয়ে নেয়, আশেপাশে তাকাচ্ছে বারবার। তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয়। 6 জন লোক, কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি। ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত্র। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত দেখে মর্মাহত হয়। রাফিদ ঢোক গেলে বেশ রেগে বলল, পথ ছাড়। পথ ছাড়তে তো আই নাই, তোর জান লইতে আইসি। অনেকদিন পর বাগে পাইছি তোরে। তোর বাপ অনেক জ্বালাইছে। তুগো পূর্বপুরুষরাও অনেকটা নিকৃষ্ট মানুষ আছিল। গরিব বইলা দাম দিত না। সংস্কার কইরা আমাদের আপন মানুষকে প্রাণ নিছ। আজ তোরে মায়েরা এর প্রতিশোধ লমু। দেখি তোর বাপ কতটা চটপট করতে পারে। রাফিদ বলল, দেখ, আমার সাথে ঝামেলা করিস না, এতে তোদেরই লস। তখন একজন মুখোশধারী বলে উঠল, ওই ওরে শেষ কর, বেশি কথা কয়। একজন রাফিদের দিকে এগিয়ে আসে। রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতেই মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল। ধারালো ছুরির ঝলক চোখে পড়তেই সে পাশ ফিরে গেল বজ্রগতিতে, আর আঘাত গিয়ে পড়ল বাতাসে। পরের মুহূর্তে রাফিদ তার ডানকুনি দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করলো যে লোকটা ছিটকে পড়ল ফুলবাগানের ধারে। দ্বিতীয়জন পেছন থেকে লাঠি ঘোরাতে ঘোরাতে এলো, কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল। গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো ছুরি উঁচিয়ে। রাফিদ নিরস্ত্র, কিন্তু চোখে আগুন। ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে এসে হাত বাড়িয়ে আঘাতের দিকে ঘুরিয়ে দিল, আর ছুরিটাই উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে দিল। লোকটা চিৎকার করে উঠল। রাফিদের নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। তিনজনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, জমিদারের রক্ত তো ভালোই তেজ দেখছি। ওই তুই যা।
বলেই পাশের জনকে ইশারা করে, কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফিদ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখনই বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে, এরপর তাকে ধরে ফেলে, দুহাত শক্ত করে চেপে ধরে। রাফিদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারী হাতে চাপাতি তুলে নেয়, এরপর রাফিদের দিকে এগিয়ে গেল। রাফিদ হাত ছোটানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে এলো, তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে। ঠিক তখনই রাফিদ চোখ বুজে ফেলে। গভীর শ্বাস নিচ্ছে, ঘেমে গেছে সে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে চাপাতির আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো। চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই, কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপ হাতে টিয়া ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আছে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয়। রাফিদ ঘুরে তাকালো, মীরকে দেখলো। এক মুহূর্তে বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীরা রাফিদের দিকে ছুটে আসতে আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে, আর লাঠিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতী। মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছো, এখন চেনা যাবে তোমাদের আসল মুখ, বলে মীর। রাফিদও তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাফিদ, একদিকে আহির, অন্য পাশে মীর। ত্রিভুজ আকারে ঘিরে ফেলে শত্রুদের। ঝড়ের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি, মুষ্টির ঝলকানি। বাগানের ফুল উড়ে যায়, বাতাসে ধুলো ও রক্তের গন্ধ মেশে। আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারী নাক ভেঙে ফেলে। মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে। রাফিদ শেষজনকে ধরে গাছের সাথে ঠেসে ফেলে গর্জে ওঠে, কে পাঠিয়েছে তোদের? লোকটা গো গো শব্দ করে, তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে। বাতাস আবার নিস্তব্ধ হয়। দূরে কুকুরের ডাকে ভাঙে সেই নীরবতা। রাফিদ নিচু হয়ে একজনের মুখোশটা খুলে দেখে, তারপর ধীরে বলে ওঠে, এই খেলা বড় গভীর মীর, এখন থেকে সাবধানে থাকবে, এরা পুরনো শত্রু। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকালো আহিরের দিকে, হাত থেকে তার রক্ত ঝরছে। মীর ও রাফিদ ছুটে আসে। মীর খুব চিন্তিত হলো। আহির তোর হাত থেকে রক্ত ঝরছে। কত আর ঝরবে, এমনিতেই থেমে যাবে রক্তের সব মিটলেই। অদ্ভুত, দ্রুত বাড়ি চল, বেশি রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফিদ। মীর এদিক ওদিক তাকিয়ে বলল, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে, বাড়ির মধ্যে যেতে সময় লাগবে, ততক্ষণে অনেক রক্ত ঝরবে। রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল, তোরা এখানে কেন এসেছিলি? মীর জবাব দিল, তোর আসতে দেরি বলেই এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আহির বলল, আমি এখন বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ির সাথে ছিল না। আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে। রাফিদ বলল, এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটায় চল, ওর রক্ত পড়া বন্ধ করতে হবে। আহির বারণ করলো, কিন্তু মীর ও রাফিদ শুনল না। রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো খড়ের চালা। মাটির দেয়ালে পড়ছে নরম রূপালি ছায়া। আঙিনায় একটা নিম গাছ, তাতে বাতাস লাগলে পাতা নড়ে। শাঁসা শব্দে যেন রাত কথা বলে উঠছে। দরজার সামনে রাখা মাটির প্রদীপের আগুন টিমটিম করছে, কখনো জলে কখনো নিভে যায়। দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর কোনো কোনো সময় বাড়ছাড়ে ঝিঝি পোকার ডাক। সব মিলে নিস্তব্ধটাও যেন এক ধরনের সঙ্গীত। বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ। কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ আর রান্নাঘর থেকে ভেসে আসা দোহার গন্ধ মিশে গেছে। দূরে নদীর ধারে ব্যাঙের ডাক গু গু গু, আর তার সঙ্গে পাল্লা দিচ্ছে পেঁচার ডাক। সব কিছুই শান্ত, অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফিদ, মীর ও আহির। মাটির সাথে সাথে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভেতরে আছেন? সাহায্য দরকার। মীর বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা। লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। রাফিদ দেখলো সে রহিমা। রহিমা রাফিদকে দেখে চিনতে পারে। রহিমা, খালা আপনি? বাবা তুমি এইখানে এত রাইতে, কিছু হইছে? চোখ তুলে আহিরের দিকে দেখলো, ডান হাতটা রক্তে মাখা। তোমরা বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে। খুঁটির সাথে হারিকেন ঝুলানো, উঠোনে কিছু গাছের সাথে মশাল চলছে। চারিপাশটা বেশ সোনালি রঙে রঙিন দৃশ্য ফুটিয়ে তুলেছে। রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, গৌরী, জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটা রক্ত ঝরতাছে, তুই একটু দেখ মা, আমি তো সোজা হইয়া দাঁড়াইতে পারতাছি না। আহির মীরকে লক্ষ্য করে বলল, আমার কিছু হয়নি, এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না, চল চলে যাই এখান থেকে, শুধু শুধু ওনাদের বিরক্ত করছি। মীর রাফিদ শুনল না।
এরপর মিনিট 5 পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে এসে মাথায় ওড়না নাক অব্দি ঝুলছে। গৌরী এসে আহিরের সামনে বসে, হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাতটা পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে। আহিরের হাতের ক্ষতর দিকে দেখলো, ছুরি অথবা চাপাতির আঘাত দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয় কোথাও থেকে মারামারি করে এসেছে। গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটা ভালোভাবে পরিষ্কার করল। এরপর সেখানে চা পাতা বাটা দিল। আহির কিছুটা ব্যথা পেল। গৌরী চা পাতা দিয়ে তার উপর একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেঁচিয়ে বেঁধে দেয়। মীর গৌরীকে লক্ষ্য করে বলল, শুক্রিয়া, আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্ত ঝরিয়ে যেত। আসি তাহলে আমরা। বলেই উঠে দাঁড়ালো। আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ায়। আহির, রাফিদ, মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে। আহির যেতে যেতে বারবার পেছনে ঘুরতে লাগলো। রাত বাড়ছে। রাতটা যেন রূপলি। চাঁদ মাথার উপর জ্বলছে, তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের উপর। খড়ের চালা, পুরনো টালি, দোতলার জানালা, সবকিছু যেন ভিজে উঠেছে শান্ত আলোয়। চারিদিক নিস্তব্ধ, তবু এই নীরবতার মধ্যেই আছে এক অদ্ভুত মিষ্টি সুর, ঝিঝি পোকার ডাক, দূরে ধানের ঝিরিঝিরি শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া। আঙিনায় বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে, আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ। সেখানে বসে আছে আহির, রাফিদ। দূরে গরুর খামার। চারিদিক নিস্তব্ধ, তবু এই নীরবতার মধ্যে আছে এক অদ্ভুত মিষ্টি সুর, ঝিঝি পোকার ডাক, দূরে ধানের ঝিরিঝিরি শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া। আঙিনায় বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে, আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ। সেখানে বসে আছে আহির, রাফিদ। দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসে, ঠন ঠন ঠন। গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে। তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এই রাতের অংশ। বারান্দার এক কোণে স্ফটিক ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয়। বাড়ির দোতলার একটা ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালন গীতি, কারো মিষ্টি কণ্ঠে গাওয়া, খুব নিচু স্বরে।